ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরুটা অবশ্যই অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের খবর দিয়ে। ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও 51 রানে হেরেছে বাংলাদেশ, ফলে 1-1 সমতায় থেকে শেষ হলো সিরিজটা। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 64 রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া করে 210 রান। এরপর আবারও স্টার্ক কামিন্সদের বোলিং তোপে 95 রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। অসাধারণ বোলিং নৈপুণ্যে ম্যাচ ও সিরিজ সেরা মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ছবিটা বলতেই পারেন। সিরিজ শেষে যে ট্রফিটা হাতে উঠেছে শান্ত মুশফিকদেরও। 10 দিন আগেও কি এমন দৃশ্যের কথা কেউ ভেবেছিল? আভাসটা মিলেছিল আগের দিনই। প্রথম ইনিংসে বাংলাদেশের এমন ভরাডুবির পর এই টেস্ট দুদিনেই যে শেষ হতে পারে, হয়েছেও তাই। তবে 2 নয় 1.5 দিনে, মাত্র 5 সেশনের টেস্ট ম্যাচ। গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার প্রথম টেস্টে বাংলাদেশ যে লিখলো লজ্জার রেকর্ড। 2 ইনিংসেই সফরকারীরা যে স্পর্শ করতে পারেনি 100 রানের মাইল ফলক। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে 146 রানের পুঁজি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ, ঠিক যেন প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি। আবারও স্টার্কের দাপট, সাদমান, মমিনুল, তানজিদ তামিমরা ব্যর্থ। শান্ত 31 করলেও বাকিরা ছিলেন শুধুই যেন আসা যাওয়ার মিছিলে। এরপর শুধু সময়ের অপেক্ষা। চা বিরতির পর মাত্র 95 রানে শেষ বাংলাদেশের ইনিংস। মুশফিক অপরাজিত থেকে বাংলাদেশের হার সঙ্গী করেই ছেড়েছেন মাঠ। প্রথম ইনিংসে 6 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে স্টার্কের 4 উইকেট। ম্যাকাই টেস্টটা যেন স্টার্কের কাছেই লিখে দিল টাইগাররা। টস হেরে প্রথম ইনিংসে বাংলাদেশের করা 64 রানের জবাবে শরীফুলের রেকর্ড করা 7 উইকেটে অজিরা থামে 210 রানে। দ্বিতীয় ইনিংসে 95 রানে গুটিয়ে যেতেই সিরিজ 1-1 সমতায় ফেরে অজিরা। তাতে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম সময়ে হারের লজ্জাও পেল বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো 2 ইনিংসেই 100 নিচে অল আউট হয়েছে বাংলাদেশ। গেল 21 বছরের টেস্টে এমন বিব্রতকর রেকর্ডের সাক্ষী হয়নি আর কোনো দল। ডারউইনে ঐতিহাসিক একটা জয়ের পর ম্যাকাইয়ের বুকে বাংলাদেশ যেন দেখলো মুদ্রার ঠিক উল্টো পিঠটাই। তবে স্বস্তি তো আছেই। 23 বছর পর অস্ট্রেলিয়া সফরে এসে বাংলাদেশ ফিরছে একটা ঐতিহাসিক জয় নিয়ে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। ডারউইনের পর প্রত্যাশা খুব স্বভাবতই বেশি ছিল ম্যাকাই টেস্টে, এবং অনেকেই ম্যাকাই টেস্ট কভার করতে বাংলাদেশ থেকেও উড়ে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত শুরু হতে না হতেই শেষ হয়ে গেল টেস্টটা। গল্প করার অগণিত সময় রয়েছে। ম্যাকাইতে ম্যাচটি কভার করেছেন সহকর্মী হাসান আল মারুফ। তার সঙ্গে গল্পটা করা যাক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি ম্যাকাই থেকে। মারুফ, প্রথমত বলেন যে কি প্ল্যান আপনার, তাহলে যেহেতু টেস্টটা এখনো 3 দিন হতে পারতো বা 2 দিন, সেই সময়টা তো হাতে রয়ে গেছে, কি ভাবছেন, কোথায় যাবেন? আর রঞ্জন, নাজমুল হোসেন শান্তকে পোস্ট ম্যাচে এই প্রশ্নটা করা হয়েছিল যে 1.5 দিনে বাংলাদেশ টেস্ট হেরে গেছে, এখন কি করবেন বাকিটা সময়? বাংলাদেশের ফিরতি ফ্লাইটের টিকিট কাটা আছে 27 তারিখ। আমি জানি না সেটা এগিয়ে আনা হবে কিনা, তবে শান্তকে যখন এই প্রশ্নটা করা হলো, শান্ত বলেছে যে তিনি ঘুমাবেন। হ্যাঁ, তো অফ ক্যামেরায় তিনি বলেছেন যে ঘুরতে যাবেন। তো আমিও সেটাই করব, ঘুরতে যাব, যেহেতু এখনো ফিরতি ফ্লাইটের আসলে অনেক সময় বাকি আছে। তো অস্ট্রেলিয়া সুন্দর একটা শহরে, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরগুলো সুন্দর, তো ঘুরে দেখার চেষ্টা থাকবে যতটুকু পারা যায়। একেবারে প্রথমত ম্যাকাইতে প্রথম টেস্ট, একেবারে অভিষেক টেস্ট, এরকম আচরণ করলো, উইকেট সব মিলিয়ে উল্টো পিঠ দেখলো বাংলাদেশ মুদ্রার, আপনি নিজেই বলছিলেন সেটা। এবং 2 দিনে টেস্ট শেষ হওয়া, এটা 28তম টেস্ট, এবং বাংলাদেশ প্রথমবারের মতো এরকম একটা টেস্ট হারলো 2 দিনের মধ্যে, 100 নিচে অল আউট হলো প্রথমবারের মতো দুটো। আপনার কি পার্থক্য, সবকিছু মনে হয়েছে যে একেবারেই কি আনপ্লেয়েবল ছিল কিনা? যেমন শান্ত তো নিজেও বলেছেন এই কন্ডিশনে খেলেনি তারা। আর রঞ্জন, আমার কাছে মনে হয় না, কারণ ম্যাচের বেশ আগে বাংলাদেশ তো এখানে এসেছিল এবং কন্ডিশনটা তারা বুঝতে পেরেছে, আগে থেকে জানতো এই পিচটা কেমন বিহেভ করবে। তারা পিচটা দেখেছে। পিচ কিউরেটর নিজেও ম্যাচের আগের দিন গণমাধ্যমের সাথে কথা বলেছে, যেখানে তিনি বলেছেন যে এটা গ্যাবার মতো উইকেট হবে, প্রথম দিকে পেসার আর দাপট দেখাবে, টস একটা বড় ফ্যাক্টর হবে, সেটা আগে থেকে আভাস পাওয়া যাচ্ছিল। তবে এই উইকেটে যে শুরুর দিকে ব্যাটাররা স্ট্রাগল করবে সেটা বোঝাই যাচ্ছিল। এবং বাংলাদেশ আসলে আনলাকি, সেই জায়গায় টসটা একটা বড় ফ্যাক্টর হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া টস জিতে বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ পাঠায় এবং বাংলাদেশ সেখানে মাত্র 64 রানে অল আউট হয়ে যায়।
ন্যূনতম প্রতিরোধটাও করতে পারেনি অস্ট্রেলিয়ান পেসারদের সামনে, বিশেষ করে মিচেল স্টার্কের কথা বলতে হয়। ডারউইন টেস্টে যেখানে তিনি আসলে নিষ্প্রভ ছিলেন, সেই মিচেল স্টার্ক তিনি একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে। আমার কাছে মনে হয় ওইখানে অনেক বড় একটা পার্থক্য হয়ে গেছে। 64 রান অস্ট্রেলিয়া বিপরীতে করেছে 210 রান। বাংলাদেশের বোলারদের পারফরমেন্স নিঃসন্দেহে দুর্দান্ত, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অস্ট্রেলিয়া কিন্তু পুরো সিরিজে ভালো ব্যাটিং করেনি। ক্যামেরন গ্রিন ডারউইন টেস্টে সেঞ্চুরি করেছিলেন, এই ম্যাকাই টেস্টে তিনি একটা 60-64 রানের একটা ইনিংস খেলেছেন, সেটাই আসলে একটা পার্থক্য করে দিয়েছে। এছাড়া কিন্তু অস্ট্রেলিয়ার বাকি ব্যাটাররা খুব বেশি ভালো করেছে এমনটাও বলা যাবে না। বাংলাদেশ ডারউইনে বেটার ক্রিকেটটা খেলেছে, বাট আমার কাছে মনে হয় ম্যাকাইতে কন্ডিশন বুঝে বাংলাদেশ রিডটা করতে পারেনি। বাতাস ছিল প্রচন্ড শুরুর দিন থেকেই, তবে দ্বিতীয় দিনের উইকেটটা কিন্তু বেটার ব্যাটিং এর জন্য ছিল। পিচকে রুটারও বলছিলেন যে প্রথম দিকে পেসাররা দাপট দেখাবে, তবে দ্বিতীয় দিন থেকে উইকেটটা আরো বেশি ভালো হবে। আজকে প্যাট কামিন্স পোস্ট ম্যাচে বলছিলেন যে দ্বিতীয় দিনের উইকেটটা অনেক ভালো ছিল ব্যাটিং এর জন্য, তবে অস্ট্রেলিয়ান বোলাররা ভালো করেছে, বাংলাদেশ সেই জায়গায় তাদের মেরিটটা বুঝে খেলতে পারেনি এবং বাংলাদেশ ব্যর্থ হয়েছে। মাত্র 95 রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি প্রথম ইনিংসে 150 রানও করতো, 170-এর কাছাকাছি একটা স্কোর যদি বাংলাদেশ করতে পারতো, আরো বেশি ফাইট হতো এবং বাংলাদেশের জয়ের সুযোগটা বেশি থাকতো, কামব্যাক করার একটা সুযোগ থাকতো। যখন আপনি 120 রানে পিছিয়ে থাকবেন বা 140-45 রানে পিছিয়ে থাকবেন প্রথম ইনিংসে, সেই জায়গা থেকে এমন কন্ডিশনে আসলে যেখানে আপনার পেসাররা সুবিধা পাচ্ছে, স্টার্ক কামিন্সরা আছে, বাতাসের বিরুদ্ধে আপনাকে খেলতে হচ্ছে, সেই জায়গায় আসলে অনেক বেশি কঠিন 145 রান টপকে আপনার টার্গেট দিয়ে আবার দ্বিতীয় ইনিংসে কামব্যাক করাটা। বাট আমার কাছে মনে হয় ইনিংস হার সেটা আসলে এক্সপেক্ট করিনি। 1.5 দিনে বাংলাদেশ হেরে যাবে সেটা একেবারেই প্রত্যাশা ছিল না। আরো ভালো ক্রিকেটটা খেলতে পারতো, 3 দিন বা 4 দিন টেস্টটা গড়ালে হয়তো বা আরো বেশি ভালো লাগতো। বাংলাদেশ ডারউইনে যে কিছু হলে প্রথমে আসলে ডারউইনের যে সুখস্মৃতি সেটা কিছুটা ফিকে তো হয়েছে। ছোট্ট করে একটু বলবেন ওভারঅল সিরিজ আপনার কাছ থেকে, হয়তো সামনে আর এটাই শেষ লাইভ কিনা, কারণ টেস্টটাই তো শেষ হয়ে গেছে, সিরিজটাই শেষ হয়ে গেছে। ওভারঅল কি বলবেন ডারউইনের এত বড় একটা জয়ের পর এভাবে হারা, সব মিলিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ পজিটিভিটি নিয়েই তো ফিরছে, শান্তর কথা থেকে তাই মনে হয়। রঞ্জন, শুধু শান্তর কথা নয়, আমি গত কয়েকদিন অস্ট্রেলিয়ার রাতে খেতে গিয়েছি বা দুপুরে যেখানে গিয়েছি, অস্ট্রেলিয়ান সমর্থকরা বাংলাদেশকে নিয়ে এত প্রশংসা, যখনই আমাদেরকে দেখেছে বা বাংলা ভাষা মুখ থেকে শুনেছে, জিজ্ঞেস করেছে নিজ থেকে এসে বাংলাদেশি সমর্থক কিনা বা আমরা কি করছি, খেলা দেখতে এসেছি কিনা। তো আমাদের পরিচয় পাওয়ার পরে আসলে অনেকেই বাংলাদেশের প্রশংসায়, তানজিদ তামিম, শরীফুল, হাসান মাহমুদের প্রশংসা করেছে। বাংলাদেশ এত ভালো ক্রিকেট খেলেছে তারা বিস্মিত, এবং বাংলাদেশের প্লেয়ারদের নাম কিন্তু জানতো না। কিন্তু এই ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয়ের পরে বাংলাদেশের প্লেয়ারদের নাম আপনি যদি জিজ্ঞেস করেন, এখানকার যারা ক্রিকেট ফলো করেন অস্ট্রেলিয়ানরা, সবাই বাংলাদেশের এই প্লেয়ারদের নাম বলতে পারবে। আমার কাছে মনে হয় বাংলাদেশ যে পজিটিভ মেসেজটা দিতে চেয়েছিল সেটা দিতে পেরেছে। শান্ত যেমনটা বলছেন, এইখানে কিন্তু ভারত 36 রানে অল আউট হয়েছিল, যদিও তারা সিরিজ জিতেছিল। বাংলাদেশ ডারউইন টেস্টে জিতবে এটা কিন্তু আমরাও যখন এসেছিলাম, আড়াই 5 দিন খেলা হবে, সেটা বাংলাদেশ থেকে যেসব গণমাধ্যম কর্মী এসেছিল, সমর্থকরা ছিল, সবাই এমনটাই ভেবেছিল বাংলাদেশ এমন একটা জয় তুলে নিবে ডারউইনের মাটিতে, সেটা কেউ কল্পনাও করেনি। সো বাংলাদেশ ইতিহাসটা গড়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ দিন শেষে পজিটিভ মেসেজটাই দিয়েছে অস্ট্রেলিয়াতে, ভবিষ্যতে যাতে বাংলাদেশের 23 বছরের যে অপেক্ষা সেটা নিশ্চয়ই আর ভবিষ্যতে, এবং নাজমুল শান্তর যে চাওয়া যে এই 23 বছর অপেক্ষা যাতে না হয়, আরো যাতে টেস্ট পায় বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ, আপনি এনজয় করেন বাকি ট্যুরটা। হাসান আল মারুফ যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে ম্যাকাই থেকে। ম্যাকাই টেস্ট হারলেও ব্যক্তিগত অর্জনে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন পেসার শরীফুল ইসলাম। এই ম্যাচে একমাত্র ইতিবাচক দিক ছিল এই বাঁহাতির চোখ ধাঁধানো বোলিং। দেশের হয়ে এক ইনিংসে 7 উইকেট নেওয়া প্রথম পেসার এখন শরীফুল, তাও আবার নিজের আইডল মিচেল স্টার্কের মুখোমুখি দাঁড়িয়ে। বিশ্ববাসীর নজর কেড়েছে ক্যামেরন গ্রিনকে ইনসুইং ইয়র্কারে আউট করার দৃশ্যটাও। মাকাইয়ের সবুজ গালিচা আর নীল আকাশে সাদা মেঘ যেন রূপকথার এক ক্যানভাস, যেখানে রং তুলি যেন পেসারদের গতি আর সুইং। কাগজে কলমে যেখানে হতাশার গল্পই লিখেছে লাল সবুজের দলটা, কিন্তু একজন যেন আলাদা, শরীফুল ইসলাম। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই মাকাইয়ের টেস্ট অভিষেকটা রাঙিয়ে দিলেন এই বাঁহাতি। ইনিংসে তার শিকার 48 রানে 7 উইকেট। বাংলাদেশের টেস্ট ইতিহাসে যে কোনো পেসারের এটাই এখন সেরা বোলিং ফিগার। মজার বিষয় হলো এই ম্যাচেই বল হাতে গর্জে উঠেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার মিচেল স্টার্ক, যাকে আবার শরীফুল মানেন নিজের শৈশবের আইডল হিসেবে। প্রথম ইনিংসে ফাইফার সহ স্টার্কের শিকার 10 উইকেট, কিন্তু একক ইনিংসের পারফরম্যান্সে নিজের আইডল স্টার্ককেও ছাড়িয়ে গেছেন এই বাঁহাতি পেসার। নিজের গুরু ও অনুপ্রেরণার বিপক্ষে মাঠে নেমে ঠিক সমানে সমান লড়াই চালিয়েছেন শরীফুল। তার সুইং আর বাউন্সে পরাস্ত হয়েছে ক্যাঙ্গারুদের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ। বিশেষ করে শরীফুলের ইনসুইং ইয়র্কারে ক্যামেরন গ্রিনকে আউট করার মুহূর্তটা প্রশংসিত হচ্ছে বিশ্বব্যাপী। এর আগে আইপিএলে মোস্তাফিজুর রহমানের ইনসুইং ইয়র্কারে ভূপাতিত হয়েছিলেন আন্দ্রে রাসেল।
এদিকে ম্যাচ শেষে দেখা যায় নিজের আইডলের সাথে হাসি মুখেই কথা বলছেন শরীফুল। নিশ্চয়ই স্টার অভিনন্দন জানাচ্ছিলেন এই টাইগার পেসারকে। দলের বিপর্যয় সত্ত্বেও শরীফুলের এই লড়াকু মানসিকতা লাল সবুজ ক্রিকেট প্রেমীদের জন্য এক দুরন্ত প্রাপ্তি। বিশ্বসেরা স্টারকে সামনে দাঁড়িয়ে যে স্পেল তিনি উপহার দিলেন তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের পেস অ্যাটাককে নিয়ে যাবে নতুন এক উচ্চতায়। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। বাংলাদেশ কোন দলকে হারিয়েছে সেটা এই টেস্ট দেখলেই বুঝতে পারবেন। ম্যাকাই টেস্ট হারের পর এমনটাই বললেন নাজমুল হোসেন শান্ত। এমন কন্ডিশনে কখনোই খেলেনি বাংলাদেশ, তবে বাজে পারফরমেন্সের বাস্তবতা মানছেন টাইগার অধিনায়ক। আবারও অস্ট্রেলিয়া ডাকবে বাংলাদেশকে, সেই প্রত্যাশা নাজমুল শান্তর। মাত্র 1.5 দিনে ম্যাকাই টেস্টে হেরে গেছে বাংলাদেশ, তবে এত ব্যর্থতার মাঝেও প্রাপ্তির গল্পটা আছে বিস্তর নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিং এ উঠে এসেছে 6 নম্বরে। সেই সঙ্গে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা জয়টাও বাংলাদেশ পেয়েছে এই অস্ট্রেলিয়ার মাটিতে। তাই তো টেস্ট নিয়ে নাজমুল হোসেন শান্তর সুদূর প্রসারী ভাবনা। বাংলাদেশকে লাল বলের ক্রিকেটে দেখতে চান আরো অনেক উপরে। সম্মান নিয়ে ফেরার প্রতিশ্রুতি দিয়ে দেশ ছেড়েছিলেন। প্রশ্ন ছিল অস্ট্রেলিয়া সফরের 23 বছরের অপেক্ষা কেন? অজিদের মাটিতে সেই প্রশ্ন ছুড়ে দেওয়ার বড় অস্ত্র হতে পারে পারফরমেন্স। নাজমুল শান্তর দল সেই জবাবটা স্রেফ মুখেই দেয়নি, দিয়েছে রীতিমতো আধুনিক মেশিন গানের মতো। ডারউইন টেস্টের প্রতিটা বল যেন গুলি হয়ে 23 বছরের প্রশ্নের বুক এপাশ ওপাশ করে বেরিয়ে গেছে। না হলে সিরিজ শেষে মাইটি অস্ট্রেলিয়ার মাটিতে এমন কথা কি বলতে পারেন শান্ত? এই ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলি নাই এবং এটা হতেই পারে এবং সবাই চেষ্টা করছে, বাট আমার মনে হয় না যে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন টিমরে হারাইছি। এই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে আমরা কোন টিমরে হারাইছি। একটা টেস্ট জয় কাঁপিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার বনেদি ক্রিকেটের দম্ভকে। নীরবে নিভৃতে যে টেস্ট শেষ হবার কথা ছিল, ক্রিকেট বিশ্ব সেই ডারউইন মনে রেখেছে হাসান মাহমুদ, তানজিদ তামিমদের কারণে। ম্যাকাইতেও নিজেদের ব্যর্থতা মানছেন, কঠিন কন্ডিশনের বাস্তবতাও বলছেন টাইগার অধিনায়ক। এরকম বোলিং অ্যাটাক এরকম কন্ডিশন আমরা খেলেই না, কখনো খেলেই নাই। সো আসলে কোনো ব্যাটারকে ইন্ডিভিজুয়ালি পয়েন্ট আউট করাটা আমার মনে হয় না উচিত হবে। এই এক্সপেরিয়েন্সটা সাথে নিয়ে যে কিভাবে আমরা ফিউচারে ভালো করতে পারি এটা ইম্পর্টেন্ট। এক্সকিউজ হিসেবে বলছি না, এখানে আরো অনেক টিম আছে যারা রেগুলার বেসিস খেলে, তারাও এরকম কলাপস করে, আমরা দেখেছি। সো আপনি যদি ওইভাবে চিন্তা করেন, খারাপ খেলেছি বাট অনেক কঠিন ছিল। জয়ের জন্য যেমন পুরস্কার থাকে, তেমনি হারের জন্য তিরস্কার। ম্যাকাই থেকে যেমন শিখতে চান শান্ত, তেমনি আরেকবার অস্ট্রেলিয়া সফরের জন্য 23 বছরের অপেক্ষাটা চান না টাইগার অধিনায়ক। সাবকন্টিনেন্ট যে টিমগুলো আছে, এশিয়ান যে টিমগুলো আছে, এখানে খুব ভালো ক্রিকেট নরমালি খেলে না। সো আমরা এত বছর পরে এসে এরকম একটা রেজাল্ট করলাম, অবশ্যই আমাদেরকে ডাকা উচিত বলে আমি মনে করি। এবং ডাকলে যেটা হবে, আমরা নিজেরাও এই কন্ডিশন সম্পর্কে জানতে পারবো, এই চ্যালেঞ্জ গুলো নিতে পারবো এবং ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। টেস্ট টিম নিয়ে আমার ড্রিমের কথা বললে অনেকের বিশ্বাস হইতে পারে না, বাট এটা খুবই সিক্রেট, এটা আমি বলতে চাই না। যদি কখনো অ্যাচিভ করতে পারি অবশ্যই বলবো, বাট অনেক বড় ড্রিম আছে। টেস্ট ক্রিকেট নিয়ে এখনো অনেক স্বপ্ন শান্তর। বাংলাদেশকে দেখতে চান আরো অনেক উপরে। সেই স্বপ্নটা একদিন পূরণ হবে নিশ্চয়ই বিশ্বাস করেন টাইগার অধিনায়ক। হয়তো ক্রিকেটের ইতিহাসে নতুন কোনো সোনালী অধ্যায় লেখার বড় পাথেয় হয়ে থাকবে এই আরাধ্য অস্ট্রেলিয়া ট্যুর। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো 6 নম্বরে উঠে এসেছে টাইগাররা এবং রোববার আইসিসির টেস্ট র্যাঙ্কিং ঘোষণা করেছে বা হালনাগাদ করেছে নতুন করে। 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ, পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে। এমনকি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলের 4 নম্বরেও আছে শান্তর দল। শেষ ভালো যার সব ভালো তার, তবে সব সময় কি এইটা খাটে? অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে মাত্র 1.5 দিনে ইনিংস ব্যবধানে বাংলাদেশ হারলো ঠিকই, তাই বলে কি মুছে যাবে প্রথম টেস্টের সেই ইতিহাস? মুছে যাবে না তো অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ ড্র করা গত 15 বছরেও যা পারেনি ইংল্যান্ডের মতো দল। এরই মাঝে বাংলাদেশ দল গড়ল ইতিহাস। টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো 6ষ্ঠ স্থানে উঠেছে টাইগাররা। রোববার আইসিসি টেস্ট র্যাঙ্কিং হালনাগাদ করেছে। সেই র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 24 ম্যাচে 1878 পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং এখন 78।
এক লাফে 3 ধাপ এগিয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। শ্রীলঙ্কা এখন 7-এ, পাকিস্তান 8, ওয়েস্ট ইন্ডিজ 9-এ, শীর্ষে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা দ্বিতীয়, 3, 4, 5-এ নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড। না, আলহামদুলিল্লাহ, আমি জানতাম না। ভালো খবর, অবশ্যই ভালো খবর। অবশ্যই ভালো খবরটা আরো ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম, বাট অবশ্যই 6 নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। এর আগে টেস্ট র্যাঙ্কিংয়ে একবার সর্বোচ্চ 7 নম্বরে উঠেছিল বাংলাদেশ। 2024 সালে পাকিস্তানকে তাদের মাটিতে 2-0-তে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ার পর এই কীর্তি করেছিল টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-1 ব্যবধানে সমতায় সিরিজ শেষ করাতেই টাইগারদের এমন উত্থান, কারণ অজিরা যে টেস্টের নাম্বার 1 টিম, এমনকি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের 4-এও শান্তর দল। তাই শেষমেশ সিরিজ জিততে না পারলেও বাংলাদেশের অর্জনের পাল্লা ভারীই থাকছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। হঠাৎ জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনে ঢাকায় কেন ব্রাজিল প্রতিনিধি দল? তবে কি সেলেসাওদের ম্যাচ দেখতে পাবেন ভক্তরা? বাংলাদেশের বিপক্ষে খেলতেও পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গুঞ্জন আছে 3 অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় ব্রাজিলের একদিনের অনুশীলনের আয়োজনের চেষ্টা করা হচ্ছে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের 5 প্রতিনিধির জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে যদিও পরিষ্কার করে কিছু জানাননি বাহুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। 3 অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কলকাতার সল্টলেক ভেন্যু পরিদর্শন করে একদিনের সফরে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিল ফেডারেশনের 5 সদস্যের প্রতিনিধি দল। লক্ষ্য ভবিষ্যতে ব্রাজিল জাতীয় দলের ম্যাচ এই মাঠে আয়োজন করা যায় কিনা যাচাই করা। ব্রাজিলের থেকে একটা প্রতিনিধি দল এসে আমাদের স্টেডিয়াম, আমাদের মাঠ সর্বকিছু দেখে গেছে। তাদের টার্গেট হলো আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। বিকেলে তারা জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করে মাঠের ঘাস, ড্রেসিং রুম, মিডিয়া বক্স, গ্যালারি সবকিছু পরিদর্শন করেন। এমনকি ডাগআউটের ও গ্যালারির চেয়ারে বসেও দেখেছেন। সন্ধ্যায় কিংস অ্যারেনাও পরিদর্শন করেছে ব্রাজিলের প্রতিনিধি দল। তারা তাদের অপিনিয়নটা এখনই পুরোপুরি দিয়ে যায় না। আমরা আপনাদের অপিনিয়নটা দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে তাদের পরিকল্পনাটা। তারা প্রাথমিকভাবে বলেছে যে কোনো ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এখানে করতে চায়। ব্রাজিল 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় 2টি ম্যাচ খেলবে। 30 সেপ্টেম্বর কিংবা 1 অক্টোবর ঢাকায় অনুশীলন করে ভারতে যায় কিনা সেই গুঞ্জন রয়েছে। আমরা বুঝিয়েছি যে মাঠের কাজ চলমান, আর হয়তো 2 উইক্সের মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তারা ড্রেসিং রুম, তারা আমাদের পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে। এই ওয়ার্কের পর তারা আরেকবার এসে দেখবে এবং তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ, তারা এটা বলেছে। ঘাস আরো দৃশ্যমান হলে সৌন্দর্য বাড়বে। পরিকল্পনা চূড়ান্ত হলে সার্বিক দিক পর্যালোচনা করতে 2 সপ্তাহ পর আবারও আসতে পারে ব্রাজিল প্রতিনিধি দল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। ইন্টার মায়ামির খারাপ সময় যেন কাটছেই না। নিজেদের সবশেষ 5 ম্যাচে 4টিতে হেরেছে লিওনেল মেসির দল। এবার টরন্টো এফসির কাছে 2-1 গোলে হেরেছে তারা। মায়ামির হয়ে 82 মিনিটে গোল করেন মেসি। দারুণ ফিনিশিংয়ে মৌসুমের 14তম গোলটি করেন আর্জেন্টাইন তারকা। তবে এর আগে 3 মিনিটের ব্যবধানে জর্জ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়রের গোলে এগিয়ে যায় টরন্টো। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হয়েছে হাইব্রিড ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট। অনলাইন লড়াই আর সরাসরি গ্র্যান্ড ফাইনালের এই আয়োজন শুধু একটি গেমিং প্রতিযোগিতা নয়, বরং তরুণদের মেধা ও সম্ভাবনাময় গেমিং কমিউনিটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দারুণ প্রয়াস। এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। শিক্ষার্থীদের স্পোর্টস দক্ষতা প্রমাণের সুযোগ করে দিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অনলাইন প্রতিযোগিতার সঙ্গে সরাসরি গ্র্যান্ড ফাইনালের সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে হাইব্রিড ইন্ট্রা ইউনিভার্সিটি স্পোর্টস টুর্নামেন্ট। একদিকে স্ক্রিনের তীব্র লড়াই, অন্যদিকে শেষ মুহূর্তের জয়ের উল্লাস। এমনই রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছে AIUB হোমগ্রাউন্ডস 2026। আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস আয়োজনের লক্ষ্য শুধু একটি টুর্নামেন্ট আয়োজন নয়, বরং পুরো ক্যাম্পাস গেমিং কমিউনিটিকে একটি বড় প্ল্যাটফর্মে নিয়ে আসা। স্ক্রিনে দ্রুত সিদ্ধান্ত, 1 সেকেন্ডের ভুলে ম্যাচের মোড় বদলে যাওয়া আর শেষ মুহূর্তের কামব্যাক, এসব উত্তেজনাই তৈরি করবে হোমগ্রাউন্ডস 2026-এর আসল আবহ। It was pretty good, everything, the organization, তারপর সবাই যারা এই কাজ করছে অনেক ফ্লুয়েন্টলি গেছে। পার্সেন্টেজটা অনেক কম, তো সেই ক্ষেত্রে আর কি পার্সেন্টেজ মানে টুর্নামেন্টটা হচ্ছে যেহেতু রেগুলার বেসিসে, তো
এক্সপিরিয়েন্স আর ভালোই, মানে অনেক ভালোই। This is like the first time this happening in my life and I really appreciate it. I really thank it. গেমিং এখন আর শুধু অবসরের বিনোদন নয়, তরুণদের কাছে এটি এখন প্রতিযোগিতা, দক্ষতা, কমিউনিটি, এমনকি সম্ভাবনাময় কেরিয়ারেরও একটি বড় ক্ষেত্র। আয়োজকদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য তৈরি করা একটি ওয়ার্ল্ড ক্লাস কলেজিয়েট ই স্পোর্টস অভিজ্ঞতা। আরও বড় বড় ভেন্ডর বলেন অথবা স্পন্সরশিপ বলেন, তখন এগুলো যদি আরও আগে আসে তখন আমাদের জন্য এই জিনিসপত্রগুলো, এই প্রোগ্রামগুলো করা একটু সুবিধা হয়, কারণ এখানে লজিস্টিক যে সেট আপ কম্পিউটারের দে আর ভেরি এক্সপেন্সিভ। হ্যাঁ, এটা একটা বড় বিষয়। যেমন এখানে গ্লোবাল আমাদের সাথে কাজ করেছে, ওরা আমাদেরকে পিসিগুলা স্পন্সর করেছে, আমরা ওদের পিসিতে খেলছি। সো এইভাবে হয়ে গেলে আসলে আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। উই ওয়ান্টেড টু হাইলাইট যে আমাদের এবিতে কত মানে প্রফেশনাল অ্যাথলিটস আছে, যে কোনো রকম স্পোর্টস অ্যাথলিট যা আছে, যতগুলো গেম বলতে পারেন আপনি, ভ্যালোরেন্ট, মোবাইল লেজেন্ডস, ই ফুটবল, আমাদের মোটামুটি সব গেমে চ্যাম্পিয়নশিপ আছে। তো এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য থিংস যে আমরা চাচ্ছিলাম যে স্পোর্টস অ্যাথলেটদেরকে একটা স্পটলাইট দেওয়ার জন্য আমরা মেনলি এই উদ্যোগটা নেওয়া। আমাদের ইচ্ছা আছে যে আমরা অনেকগুলো ভার্সিটি মিলিয়ে একসাথে ইভেন্ট করি, যাতে সবাই একসাথে এটা সম্পর্কে জানতে পারে, এবি হোম গ্রাউন্ডস। একদিকে ক্যাম্পাসের প্রতিযোগিতামূলক উত্তাপ, অন্যদিকে আন্তর্জাতিক মানের গ্র্যান্ড ফাইনালের স্বপ্ন। সব মিলিয়ে AIUB হোম গ্রাউন্ডস 2026 হতে যাচ্ছে ক্যাম্পাস ই স্পোর্টস কালচারের নতুন এক সূচনা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।